নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। যেসব বন্ধুরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস ইছামতি শুনছিলেন, তাদের জন্য আজকে পড়ে শোনাচ্ছি ইছামতির পঞ্চম পর্ব। সন্ধেবেলা এলো শ্যাম বাগদি ও তার মেয়ে কুসুম। রাজারাম বললেন, কি গা শ্যাম? মেয়েডারে নিয়ে এলাম কর্তাবাবুর কাছে, যা হয় বিচার করুন। রাজারাম বিজ্ঞ বিষয়ী লোক। হঠাৎ কোনো কথা না বলে বললেন, তোর মেয়ে কোথায়? ওই যে আড়ালে দাঁড়িয়ে। শোন ও কুশি। কুসুম সামনে এসে দাঁড়ালো। 18 থেকে 20 মধ্যে বয়স, পূর্ণ যৌবনা, নিটোল সুঠাম দেহ, এক ঢাল কালো চুল মাথায়, কালো পাথরে কুঁদে তৈরি করা চেহারা, আশ্চর্য সুন্দর চোখ দুটি, মুখখানি বেশ। রাজারাম কেবল গয়া মেমকেই এত সুঠাম দেখেছেন। মেয়েটার চোখে ভারী শান্ত সরল দৃষ্টি। রাজারাম ভাবলেন, বেশ দেখছি যে, ধোকড়ির মধ্যে খাসা চাল। বড় সাহেব যদি একবার দেখতে পায় তাহলে লুফে নেয়। নাম কি তোর? কুসুম। কেন চলে গিয়েছিলি রে? কুসুম নিরুত্তর। বাবার বাড়ি ভালো লাগে না কেন? কুসুম ভয়ে ভয়ে চোখ তুলে রাজারামের দিকে চেয়ে বললে, মোরে পেট ভরি খেতে দেয় না সৎমা, মোরে বকে মারে। মোর ভগ্নিপত বললে মোরে বাড়ি কিনে দেবে, মোরে ভালো মন্দ খেতে দিবে। দিয়েছিল? মরে গিয়ে ধরে আনলে বাবা, কখন মরে দেবে? আচ্ছা, ভালো মন্দ খাবি তুই, থাক আমার বাড়ি। থাকবি? না। কেন রে? মোর মন কেমন করবে। কার জন্যি? বাবাকে ছেড়ে তো গিয়েছিলি, সৎ মা বাড়িতে, কার জন্যে মন কেমন করবে রে? কুসুম নিরুত্তর। ওর বাবা শ্যামবাগদি এতক্ষণ দেওয়ান রাজারামের সামনে সমীহ করে চুপ করেছিল। এইবার এগিয়ে এসে বললে, মুই বলি, শুনুন কর্তাবাবু, আমার এ পক্ষের ছোট ছেলেটা ওর বড় নেওটো, তারই জন্য ওর মন কেমন করে বলছে। তাই যদি হবে, তবে তারে ছেড়ে পালিয়েছিলি তো, সে কেমন কথা হলো? তোদের বুদ্ধি শুদ্ধি আলাদা, কি বলে কি করে আবোল তাবোল, না আছে মাথা না আছে মুন্ডু। থাকবি আমার বাড়ি, ভালো মন্দ খাবি, বেশি খাটতি হবে না, গোয়াল গোবর করবি সকালবেলা। শ্যামবাগদি বললে, থাক কর্তাবাবুর বাড়ি, সব দিক থেকেই তোর সুবিধে হবে। রাজারাম জগদম্বাকে ডেকে বললে, ওগো শোনো, এই মেয়েটি আমাদের এখানে থাকবে আজ থেকে। ও একটু ভালো মন্দ খেতে ভালোবাসে। মুরগি আছে ঘরে? জগদম্বা বিস্ময়ের দৃষ্টিতে ওদের দিকে চেয়েছিলেন। বললেন, ও তো বাগদিপাড়ার কুশি না? ও ছেলেবেলায় আমাদের বাড়িতে কত এসেছে ওর দিদিমার সঙ্গে, মনে পড়ে না? হ্যাঁ রে। কুসুম ঘাড় নেড়ে বললে, মুই তখন ছেলে মানুষ ছিলাম, মোর মনে নেই। থাকবি আমাদের বাড়ি? হ্যাঁ। বেশ, থাক। চিড়ে মুড়কি খাবি? আয় চল রান্নাঘরের দিকে। রাজারাম বললেন, মেয়ের মতো থাকবি, আর গোয়াল পরিষ্কার করবি। তোর মার কাছে চাবি যা যখন খেতে ইচ্ছে হবে। নারকোল খাবি তো কত নারকোল আছে, নিয়ে খাস। মুড়ি মাখা আছে ঘরে। খাবার জন্যি নাকি কেউ বেরিয়ে যায়? আমার বাড়ির জিনিস খেয়ে গাঁয়ের লোক এলিয়ে যায়, আর আমার গাঁয়ের মেয়ে বেরিয়ে যাবে পেট ভরে খেতে পায় না বলে? তোর এ পক্ষের বউটাকেও বলবি শ্যাম কাজটা ভালো করেনি। বলি, ওর মা নেই যখন, তখন কেডা ওরে দেখবে বল? শ্যাম বিরক্তি দেখিয়ে বললে, বলবেন না, সে সমন্দির স্ত্রীর কথা। মোর হাড় ভাজা ভাজা করে ফেললে। মুই মাঠ থেকে ফিরলি মোরে বলে না যে দুটা চাল ভাজা খা। রোজ পান্তা ভাত, রোজ পান্তা ভাত। মুই বলি,
দুটো গরম ভাত মোড়ে দে। সেই সূর্যি ঘুরে যাবে তখন দুটো ঝিঙে ভাতে দিয়ে ভাত দেবে। মরেও না যে না হয় আর একটা বিয়ে করি। কুসুম মুখ টিপে হাসছে। বাবার কথায় তার খুব আমোদ হয়েছে বোধহয়। রামকানাই কবিরাজ খেজুর পাতার চট পেতে দিলেন ভবানী বাড়ুজ্যেকে। বললেন, জামাইবাবু আসুন আসুন। কি করছিলেন? ইসের মূল সেদ্ধ করব, তার জোগাড় করছি। এত বর্ষায় কোত্থেকে? সন্ধে হবার দেরি নেই, অঝোরে বৃষ্টিপাত হচ্ছে। শ্রাবণের মাঝামাঝি। এ বাদলা 3 দিন থেকে সমানে চলছে। তিতপল্লা গাছের ঝোপ বৃষ্টিতে ভিজে কেমন অদ্ভুত দেখাচ্ছে। মাটির পথ বেয়ে জলের স্রোত চলেছে ছোট ছোট নালার মতো। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। বাগদিপাড়ার নোলে বাগদি, অধর সর্দারের 3 জোয়ান ছেলে, ভেপু, মালি, এরা সব ঘুনি আর পোলো নিয়ে বাঁধারে জলের তোড়ে হাঁটু পর্যন্ত ডুবিয়ে মাছ ধরবার চেষ্টা করছে। বৃষ্টির গুঁড়ো ছাটে চারিধারে ধোঁয়া ধোঁয়া। রামকানাইয়ের ঘরের পেছনে একটা সোঁদালি গাছে এখনো 2-1 ঝাড় ফুল দুলছে। মাঠে ঘাসের ওপর জল বেঁধে ছোট পুকুরের মতো দেখাচ্ছে। পথে জনপ্রাণী নেই কোনো দিকে। ঘরের মধ্যে চালের ফাঁক দিয়ে একটা নতুন তেলাকুচোর লতা ঢুকেছে। নতুন পাতা গজিয়েছে তার চারু কমনীয় সবুজ ডগায়। তামাক সাজি, বসুন, ভিজে গিয়েছেন যে, গামছাখানা দিয়ে মুছে ফেলুন। এ বর্ষায় 3 দিন আজ বাড়ি বসে। একটু সৎ চর্চা করি এমন লোক এ গায়ে নেই। সবাই ঘোর বৈষয়িক, তাই আপনার কাছে এলাম। আমার কত বড় ভাগ্যি জামাইবাবু। দুটো চিড়ে খাবেন, দেব? গুড় আছে কিন্তু। আপনি যদি খান তবে খাবো। দুজনেই খাবো, ভাববেন না। অতিথি এলেন ঘরে, দেবার কি আছে? কিছুই নেই, যা আছে তাই দিলাম। শিশিনিতে একটু গাওয়া ঘি আছে, মেখে দেব? দেখি, আপনি কিনেছেন না নিজে করেন? রামকানাই একটা ছোট্ট শিশি কাঠের জলচৌকি থেকে নিয়ে ভবানীর হাতে দিলেন। বললেন, নিজে তৈরি করি। গয়া মেম একটু করে দুধ দেয়, আমারে বাবা বলে। মেয়ে ভালো। সেই মেয়ে এই শিশি নিয়ে এনে দিয়েছে সাহেবদের কুটি থেকে। যে সরটুকু পড়ে তাই জমিয়ে ঘি করি। ঘি আমাদের ওষুধে লাগে কিনা? অনেকে গোবকৃত মিশিয়ে বাজারের ভয়সা ঘি মেশায়, সেটা হলো মিথ্যে আচরণ। জীবন নিয়ে যেখানে কারবার, সেখানে সঠতা প্রবঞ্চনা যারা করে, তারা তেনার কাছে জবাবদিহি দেবে একদিন কি করে? আর কবিরাজ মশাই, দুনিয়াটা চলছে সঠতা আর প্রবঞ্চনার ওপরে। চারিধারে চেয়ে দেখুন না, আমাদের এই গাঁয়েই দেখুন, সব কটি ঘুণ বিষয়ী। শুধু গরিবের ওপর চোখ রাঙানি। পরের জমি কি করে ফাঁকি দিয়ে নেব, পরনিন্দা, পরচর্চা, মামলা এই নিয়েই আছে। কোর ব্যাং হয়ে পড়ে আছে এই মোহ গর্তে। রামকানাই ততক্ষণে গাওয়া ঘি মাখালেন চিড়েতে, গুড় পাড়লেন শিকেতে ঝুলনো মাটির ভাঁড় থেকে। পাথরের খোরাতে ঘি মাখা কাঁচা চিড়ে রেখে ভবানী বাড়ুজ্যেকে খেতে দিলেন। ভবানীকে বললেন, কাঁচা লঙ্কা একটা দেব? দিন একটা। আচ্ছা, একটু আদি সংবাদ শোনাবেন? ভগবান কিরকম, তাকে দেখা যায়? আপনারে বলি, এই ঘরে একলা রাত্রিরই অন্ধকারে বসে বসে ভাবি, ভগবানটা কেডা? উত্তর কেডা দেবে বলুন তো? আপনি একটু বলুন। ভবানী বাড়ুজ্যে নিজেকে বিপন্ন বিবেচনা করলেন। রামকানাই কবিরাজ সৎ লোক, সত্যসন্ধ লোক, তাকে তিনি শ্রদ্ধা করেন, কিন্তু এত বড় গম্ভীর প্রশ্নের উত্তর তিনি দেবেন? এই বৃদ্ধের পিপাসু মনের খোরাক যোগাবার যোগ্যতা তার কি আছে? বিশেষ করে বিশ্বের কর্তা ভগবানের কথা যেখানে সেখানে যা তা ভাবে,
তিনি তার কথা বলতে সংকোচ বোধ করেন। বড় শ্রদ্ধা করেন ভবানী বাড়ুজ্যে যাকে, তার কথা এভাবে বলে বেড়াতে তার বাধে। উপনিষদের বাণী মনে পড়ল ভবানীর, অবিদ্যায়াং বহুধা বর্তমান। নানা প্রকার অজ্ঞানতায় ও মূঢ়তায় নিজেকে ডুবিয়ে রেখেও অজ্ঞানী ব্যক্তি ভাবে, আমি বেশ আছি, আমি কৃতার্থ। তিনিও কি সেই দলের একজন নন? এই বৃদ্ধ ব্রাহ্মণ তার চেয়ে উপযুক্ত লোক নয়? এ কি সেই দলের একজন নয় যারা সূর্যোদারেণ তে বিরজা প্রয়ান্তি যথা মৃত স্বপুরুষ হাব্বায়াত্তা? ভিক্ষাবৃত্তি অবলম্বন করে যে সকল শান্ত জ্ঞানী ব্যক্তি অরণ্যে বাস করেন, শ্রদ্ধার সঙ্গে তপস্যায় নিযুক্ত থাকেন, সেই সব নিরাসক্ত নির্লোভ ব্যক্তি সূর্যদ্বার পথে সেইখানে যান যেখানে সেই অব্যয় আত্মা অমৃতময় পুরুষ বিদ্যমান। ভবানী বাড়ুজ্যে কি কামারের দোকানে সূচ বিক্রি করতে আসেননি? তিনি বিনীতভাবে বললেন, আমার মুখে কি শুনবেন? তিনিই বিরাট, তিনি এই সমুদয় বিশ্বের স্রষ্টা, তিনি অক্ষর ব্রহ্ম, তিনিই প্রাণ, তিনিই বাক্য, তিনিই মন। রামকানাই কবিরাজ সংস্কৃতে নিতান্ত অনভিজ্ঞ নন। কথা শুনতে শুনতে চোখ বুজে ভাবের আবেগে বলতে লাগলেন, আহা আহা। তিনি ভবানীর হাত দুটি ধরে বললেন, কি কথাই শোনালেন জামাইবাবু, এইসব কথা এখানে কেউ বলে না। মনটা আমার জুড়িয়ে গেল, বড় ভালো লাগে এসব কথা, বলুন বলুন। ভবানী বাড়ুজ্যে নম্রভাবে সশ্রদ্ধ সুরে আরও বলতে লাগলেন, তিনি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর, মহৎ থেকেও মহৎ, ইনি সমস্ত প্রাণীর হৃদয়ের মধ্যেই বাস করেন। যিনি দীপ্তমান, যিনি অনুর চেয়েও সূক্ষ্ম, যার মধ্যে সমস্ত লোক রয়েছে, সেই সব লোকের অধিবাসীরা রয়েছে। রামকানাই চিড়ে খেতে খেতে চিড়ের বাটিটা ঠেলে একপাশে সরিয়ে রেখেছেন। তার ডান হাতে তখনও একটা আধ খাওয়া কাঁচা লঙ্কা, মুখে বোকার মতো দৃষ্টি, চোখ দিয়ে জল পড়ছে, ছবির মতো দেখাচ্ছে সমস্তটা মিলে। ভবানী বাড়ুজ্যে বিস্মিত হলেন ওর জলে ভরা টসটসে চোখের দিকে তাকিয়ে। খালের ওপারে বাবলা গাছের মাথায় সপ্তমীর চাঁদ উঠেছে পরিষ্কার আকাশে, হুতুম প্যাঁচা ডাকছে নলবনের আড়ালে। ভবানী অনেক রাত্রে বাড়ি রওনা হলেন। শরতের আকাশে অগণিত নক্ষত্র, দূরে বনান্তরে কাঠঠোকরার তন্দ্রাস্তব্ধ রব, কচ্ছিৎ বা দু একটা শিয়ালের ডাক, সবই যেন তার কাছে অতি রহস্যময় বলে মনে হচ্ছিল। আজ ভগবানের নিভৃত নিস্তব্ধ রসে তার অন্তর অমৃতময় হয়েছে বলে তার বারবার মনে হতে লাগলো। রহস্যময় বটে, মধুরও বটে। মধুর ও রহস্যময়, বিরাট ও সুন্দর ও বড় আপন সে দেবতা, একমাত্র দেবতা, আর কেউ নেই, যিনি অশব্দ, অস্পর্শ, অরূপ, অব্যয়, অরস ও অগন্ধ, অনাদি ও অনন্ত। তার অপূর্ব আবির্ভাবে নৈশ আকাশ যেন থমথম করছে। এসব পাড়াগাঁয়ে সেই দেবতার কথা কেউ বলে না। বধির বনতলে ওদের পাশ কাটিয়ে চলে যায়, নক্ষত্র ওঠে না, জ্যোৎস্নাও ফোটে না। সবাই আছে বিষয় সম্পত্তির তালে, দু হাত এগিয়ে ভেরেন্ডার কচা পুঁতে পরের জমি ফাঁকি দিয়ে নেবার তালে। হে শান্ত, পরম ব্যক্ত অব্যক্ত মহাদেবতা, সমস্ত আকাশ যেমন অন্ধকারে ওতপ্রোত, তেমনি আপনাতেও। তুমি দয়া করো, সবাইকে দয়া করো, খোকাকে দয়া করো, তাকে দরিদ্র করো ক্ষতি নেই, তোমাকে যেন সে জানে, ওর 3 মাকে দয়া করো। তিলু স্বামীর জন্য জেগে বসেছিল। রাত অনেক হয়েছে, এত রাত্রে তো কোথাও থাকেন না উনি। বিলু ও নীলু বারবার ওদের ঘর থেকে এসে জিজ্ঞেস করছে। এমন সময়ে নীলু বাইরের দিকে উঁকি মেরে বললে, ওই যে মূর্তিমান আসছেন। তিলু বললে,
শরীর ভালো আছে দেখছিস তো রে? বলেই তো মনে হচ্ছে। বলি, ও নাগর, আবার কোন বিন্দেবুলির কুঞ্জে যাওয়া হয়েছিল শুনি? বড়দিকে কি আর মনে ধরছে না? আমাদের না হয় নাই ধরলো। ভবানী এগিয়ে এসে বললেন, তোমরা সবাই মিলে এমন করে তুলেছ যেন আমি সুন্দরবনের বাঘের পেটে গিয়েছি। রাত্রে বেড়াতে বেরোবার জো নেই। রামকানাই কবিরাজের বাড়ি ছিলাম। বিলু বললে, সেখানে কি আজকাল গাঁজার আড্ডা বসে নাকি? নীলু বললে, নইলে এত রাত অব্দি সেখানে কি হচ্ছিল? তিলু বনেদের আক্রমণ থেকে স্বামীকে বাঁচিয়ে চলে। কোনো রকমে ওদের বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে স্বামীর হাত পা ধোবার জল এনে দিলে। বললে, পা ধুয়ে দেব, পায়ে যে কাদা। ওই মাসি কাঁটাতলার কাছে ভীষণ কাদা। কি খাবেন? কিছু না, চিড়ে খেয়ে এসেছি কবিরাজের বাসা থেকে। না খেলি হবে না, ও বেলার চাল কুমড়োর সুতুনি রাখতে বলেছিলাম, রয়েছে, সে কে খাবে? এক সরা শুকুনি রেখে দিয়েছিল নীলু। ও বড় ভালোবাসে আপনাকে। আচ্ছা দাও। খোকনকে কি খাইয়েছিলে? দুধ। কাশি আর হয়নি তো? শুঁট গুঁড়ো গরম জলে ভিজিয়ে খেতে দিয়েছি। ভবানী বাড়ুজ্জে খেতে বসে তিলুকে সব কথা বললেন। তিলু শুনে বললে, উনি অন্যরকম লোক। সেদিনও ওই কথা জিজ্ঞেস করেছিলেন মনে আছে? আপনি সেদিন পড়িয়েছিলেন, পরুষান্ন পরং কিঞ্চিত। তার চেয়ে বড় আর কিছু নেই, এই তো মানে। ঠিক, আমিও ভাবি, ঘরের কাজে ব্যস্ত থাকি, সবসময় পেরে উঠিনে। আপনি আমাকে আরও পড়াবেন। ভালো কথা, আমাদের 2 আনা করে পয়সা দেবেন। কেন? কাল তেরের পালুনি, বনভোজনে যেতে হবে। আমিও যাব। তা কি যায়, কত বৌঝি থাকবে। আচ্ছা, তেরের পালুনির দিন বৃষ্টি হবেই, আপনি জানেন? বাজে কথা। বাজে কথা নয় গো, আমি বলছি ঠিক হবে। তোমার ওইসব কুসংস্কার কেন? বৃষ্টির সঙ্গে কি কার্যকারণ সম্পর্ক থাকতে পারে বনে বসে খাওয়ার? আচ্ছা, দেখা যাক আপনার পণ্ডিতি কতদূর টেকে। ভাদ্র মাসের 13ই আজ। ইছামতির ধারে তেরের পালুনি করবার জন্য 5 পোতা গ্রামের বৌঝিরা সব জড়ো হয়েছে। নালু পালের স্ত্রী তুলসীকে সবাই খুব খাতির করছে, কারণ তার স্বামী অবস্থাপন্ন। তেরের পালুনি হয় ধারের এক বহু পুরনো জিউলি গাছের আর কদম গাছের তলায়। এই জিউলি আর কদম গাছ দুটো একসঙ্গে এখানে দাঁড়িয়ে আছে যে কতদিন ধরে, গ্রামের বর্তমান অধিবাসীদের মধ্যে তা কেউ বলতে পারে না। অতি প্রাচীন লোকেদের মধ্যে নীলমণি সমাদ্দারের মা বলতেন, তিনি যখন নববধূরূপে এ গ্রামে প্রবেশ করেছিলেন আজ থেকে 76 বছর আগে, তখনও তিনি তার শাশুড়ি ও দিদি শাশুড়ির সঙ্গে এই গাছতলায় তেরের পালুনির বনভোজন করেছিলেন। গত বছর 85 বছর বয়সে নীলমণির মা দেহত্যাগ করেছেন। মেয়েরা পাড়া হিসেবে বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় বনভোজনের আয়োজন করছে। এখানে আর রান্না হয় না, বাড়ি থেকে যার যার যেমন সঙ্গতি খাবার জিনিস নিয়ে এসে কলার পাতা পেতে খেতে বসে। মেয়েরা ছড়া কাটে, গান গায়, উলু দেয়, শাঁখ বাজায়। এই বনভোজনের একটি চিরাচরিত প্রথা এই, তুমি সম্পন্ন গৃহস্থ ঘরের বউ, তুমি ভালো জিনিস এনেছো খাবার জন্য। যারা দারিদ্র্যের জন্য তেমন কিছু আনতে পারেনি তাদের তুমি ভাগ করে দেবে নিজের আনা ভালো খাবার। এ কেউ বলে দেয় না, কেউ বাধ্যও করে না। এ একটি অলিখিত গ্রাম্য প্রথা বরাবর চলে আসছে এবং সবাই মেনেও এসেছে। যেমন আজ হলো, তুলসী লাল কস্তা পেড়ে শাড়ি পরে যতীনের বউ আর বোন নন্দরানীর কাছে এসে দাঁড়ালো। আজ মেলামেশা ও ছোঁয়াছুঁয়ির খুব কড়াকড়ি না থাকলেও বামুন বাড়ির ঝি বউরা নদীর ধার ঘেঁষে খাওয়ার পাত পাতে, অন্যান্য বাড়ির মেয়েরা মাঠের দিকে ঘেঁষে খেতে বসে। যতীনের বউ এনেছে চাল ভাজা, 2টি মাত্র পাকা কলা ও 1 ঘটি ঘোল। তাই খাবে ওর ননদ নন্দরানী আর ও নিজে।
তুলসী এসে বললে, স্বর্ণ, কেমন আছো ভাই? ভালো দিদি। খোকা আসেনি? না, তাকে রেখে এলাম বাড়িতে। বড় দুষ্টুমি করবে এখানে আনলি। কি খাবাও স্বর্ণ? এই যে ঘোলটুকু আমার বাড়ির, আজ তৈরি করেছি সকালে। 3 দিনের পাতা সর, একটু খাস তো, নিয়ে যা দিদি। তুলসী ঘোল নেওয়ার জন্য একটা পাথরের খোঁড়া নিয়ে এলো। ওর হাতে দুখানা বড় ফেনি বাতাসা আর 4টি মর্তমান কলা। ও আবার কি দিদি? নাও ভাই, বাড়ির কলা। বড় কাঁদি পড়ল আষাঢ় মাসে, বর্ষার জল পেয়ে ছড়া নষ্ট হয়ে গেল। তিলু আর বিলু খেতে এসেছে বনে, নীলু খোকাকে নিয়ে রেখেছে বাড়িতে। ওদের সবাই এসে জিনিস দিচ্ছে, খাতির করছে, মিষ্টি কথা বলছে। দুধ, চিনির মঠ, আখের গুড়ের মুড়কি, খই, কলা, নানা খাবার। ওরা যত বলে নেব না, ততই দিয়ে যায় এ এসে ও এসে। ওরাও যা এনেছিল, নীলমণি সমাদ্দারের পুত্রবধূ, ওদের অবস্থা গ্রামের মধ্যে বড় হীন, তার সঙ্গে সমানে ভাগ করেছে। তিলুর ইঙ্গিতে বিলু ওদেরকে চিড়ে, মুড়কি, বাতাসা, চিনির মঠ এনে দিল। ষষ্ঠী চৌধুরীর স্ত্রী ওদের পাকা কলা দিয়ে গেলেন 6-7টা। ফণি চক্রবর্তীর পুত্রবধূ বললে, আমার অনেকখানি খেজুরের গুড় আছে, নিয়ে আসছি তাই। তিলু বললে, আমি নেব না ভাই, ওই ছোট কাকিমাকে দাও, অনেক মঠ আর বাতাসা জমেছে। বিধু দিদি, এবারে ছড়া কাটলে না যে, ছড়া কাটো শুনি। বিধু ফণি চক্রবর্তীর বিধবা বোন, 50-এর কাছাকাছি বয়স। একসময়ে সুন্দরী বলে খ্যাতি ছিল এই গ্রামে। বিধু হাত নেড়ে বলতে আরম্ভ করলে, আজ বলেছে যেতে, পান সুপুরি খেতে, পানের ভিতর মৌরি বাটা, ইস্কে বিস্কে ছবি আটা, কলকাতার মাথা ঘষা, মেদিনীপুরের চিরুনি, এমন খোপা বেঁধে দেব চাপা ফুলের গাঁথুনি, আমার নাম সরবালা, গলায় দেব ফুলের মালা। বিলু চোখ পাকিয়ে হেসে বললে, কি বিধু দিদি, আমার নামে বুঝি ছড়া বানানো হয়েছে? তুমি দেখাচ্ছি মজা। তারপর বলে, চালতে গেছে ভোমরার বাসা, সব কোণ নেই তার এক কোণ ঠাসা, তোমারে আমি। আচ্ছা, একটা গান করো না বিধু দিদি, নিধুবাবুর টপ্পা একখান গাও শুনি মাইরি। বিধু হাত পা নেড়ে ঘুরে ঘুরে গান গাইতে লাগলো। ভালোবাসার কি কথা সই, মন যার সমে গাথা, শুকাইলে তরুবর, বাঁচে কি জড়িতা লতা, মন যার সনে গাথা। ওপাড়ার একটি অল্প বয়সী লাজুক বউকে সবাই বললে একটা শ্যামা বিষয়ক গান গাইতে। বউটি ভজগোবিন্দ বাড়ুজ্যের পুত্রবধূ, কামদেবপুরের রত্নেশ্বর গাঙ্গুলির তৃতীয়া কন্যা, নাম নিস্তারিণী। রত্নেশ্বর গাঙ্গুলি এদিকের মধ্যে একজন ভালো ডুগি তবলা বাজিয়ে। অনেক আসরে বৃদ্ধ রত্নেশ্বরের বড় আদর। নিস্তারিণী শ্যামবর্ণা, একহারা, বড় সুন্দর ওর চোখ দুটি, গলার সুর মিষ্টি। সে গাইলে বড় সুস্বরে, নীলবরণী নবীন বরুণী, নাগিনী জড়িত জটা বিভূষিণী, নীল নয়নী যিনি ত্রিনয়নী, কিবা শোভে নিশানাথ নিভাননী। গান শেষ হলে তিলু পেছন থেকে গিয়ে ওর মুখে একখানা আস্ত চিনির মঠ গুজে দিল। বউটির লাজুক চোখের দৃষ্টি নেমে পড়ল। বোধহয় একটু অপ্রতিভ হলো অতগুলি আমোদপ্রিয় বড় বড় মেয়ের সামনে। বললে, দিদি, ঠাকুর জামাইকে দিয়ে যানগে। তোর ঠাকুর জামাইকে তুই দেখেছিস নাকি? বিলু এগিয়ে এসে বললে, কেন রে ছোট বউ, ঠাকুর জামাইয়ের নাম হঠাৎ কেন? তোর লোভ হয়েছে নাকি? খুব সাবধান, ওদিকে তাকাবি নে, আমরা 3 সতীনের ঝাঁটা নিয়ে দোরগোড়ায় বসে পাহারা দেব, বুঝলি তো? ঢুকবার বাগ পাবি কেমন করে? সবাই হি হি করে হেসে উঠল। এমন সময়ে একটা আশ্চর্য ব্যাপার দেখা গেল। ঠিক কি সেই সময়ই দেখা গেল স্বয়ং ভবানী বাড়ুজ্যে রাঙা গামছা কাঁধে এবং খোকাকে নিয়ে আবির্ভূত। নালুপালের স্ত্রী তুলসী বললে,
ওই রে, ঠাকুর জামাই বলতে বলতেই ওই যে এসে হাজির। ভবানী বাড়ুজ্যে কাছে এসে বললেন, বেশ, আমাদের ঘাড়ে ওকে চাপিয়ে দিয়ে বেশ, ও বুঝি থাকে। ঘুম ভেঙেই মা মা চিৎকার ধরল। অতি কষ্টে বোঝাই, তাই কি বোঝে? খোকা জনতার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে চেয়ে চেয়ে বললে, মা। বিলু ছুটে গিয়ে খোকাকে কোলে নিয়ে বললে, কেন, নীলু কোথায়? আপনার ঘাড়ে চাপানো হয়েছে কে বললে? নীলুর কোলে বসিয়ে দিয়ে আমি। বউ দিদিরা ডেকে পাঠালেন নীলুকে। বরদাদার অসুখ করেছে, ও চলে গেল আমার ঘাড়ে চাপিয়ে। বৌঝিরা ভবানীকে দেখে কি সব ফিসফিস করতে লাগলো জটলা করে। কেউ কথা বলবে না, সে নিয়ম এসব অঞ্চলে নেই। প্রবীণা বিধু এসে বললে, ও জামাইবাবু, সব বৌঝিরা বলছে ঠাকুর জামাইকে আজ যখন আমরা পেয়ে গিয়েছি তখন আর আজ ছাড়ছি নে আমাদের। ভবানী বাড়ুজ্যে কথা শেষ করতে না দিয়েই তাড়াতাড়ি হাত জোর করে বললেন, না না, মাপ করুন বিধু দিদি, আমি একা পেরে উঠব না, বয়স হয়েছে। এই কথাতে একটা হাসির বন্যা এসে গেল বৌঝিদের মধ্যে। কারোর চাপা হাসি, কেউ খিলখিল করে হেসে উঠল, কেউ মুখ ফিরিয়ে নিয়ে ওদিকে, কেউ ঘোমটার আড়ালে খুক খুক করে হাসতে লাগল। হাসির সেই প্লাবনের মধ্যে ভাদ্র অপরাহ্নে নদীর ধারের কদম ডালে রাঙা রোদ আর ইছামতির ওপারে কাশ ফুলের দুলুনি, কোথাও দূরে ঘুঘুর ডাক, নিস্তারিণীর কোলে খোকার অর্থহীন বকুনি, সব মিলিয়ে তেরের পালুনি আজ ভালো লাগলো নিস্তারিণীর। ঠাকুর জামাই কি আমুদে মানুষটি, আর বয়স হলেও এখনো চেহারা কি চমৎকার। নতুন ম্যাজিস্ট্রেট সাহেব নীলকুঠি পরিদর্শন করতে এসেছিলেন। মিস্টার ডঙ্কি বদলি হয়ে যাওয়ার পর অনেক দিন কোনো ম্যাজিস্ট্রেট নীলকুঠিতে পদার্পণ করেননি। কাজেই অভ্যর্থনার আড়ম্বর একটু ভালো রকমই হলো। খুব খানাপিনা নাচ ইত্যাদি হয়ে গেল। যাবার সময় নতুন ম্যাজিস্ট্রেট কোলম্যান সাহেব বড় সাহেবকে নিভৃতে কটি সদুপদেশ দিয়ে গেলেন। আসল কথা, ক্রমশ দিন খারাপ হচ্ছে। দেশি কাগজওয়ালারা খুব হইচই আরম্ভ করেছে। হিন্দু পেট্রিয়ট কাগজে হরিশ মুখুজ্জে গরম গরম প্রবন্ধ লিখছে। রামগোপাল ঘোষ নীলকরদের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বক্তৃতা করছে। নেটিভরা মানুষ হয়ে উঠল, সেই দিন আর নেই, একটু সাবধানে সব কাজ করে যাও। আমাদের ওপর গভর্নমেন্টের গোপন সার্কুলার আছে, নীল সংক্রান্ত বিবাদে আমরা যেন যতদূর সম্ভব প্রজাদের পক্ষে টানি। কোলম্যান সাহেবের মোট বক্তব্য হলো এই। পরদিন বড় সাহেব ডেভিড সাহেবকে ডেকে বলল সব কথা। ডেভিড বোধহয় একটু অসন্তুষ্ট হলো। এমন সময়ে শ্রীরাম মুচি এসে বললে, সাহেব, বাইরে দপ্তরখানায় প্রজারা বসে আছে, খুব হাঙ্গামা বেঁধেছে। হিংনাড়া রসুলপুরের বাগদিরা খেপেছে। তারা নাকি নীলির মাঠে গরু ছেড়ে দিয়ে নীলির চারা খেয়ে ফেলেছে। ডেভিড লাফিয়ে উঠে বললে, কনেকার প্রজা? হিংনাড়া? সাদেক মোড়ল আর ছিহরি সর্দার, ওই দুটো বদমাইশের দিকেই আমার অনেক দিন থেকে নজর আছে। শাসন কি করে করতে হয় তা আমি জানি। শিপটন সাহেব ভয়ানক রেগে বলে উঠলেন, দ্য ডেভিল দ্যাট ইজ, আই উইল কাম উইথ ইউ দিস টাইম। পরদিন সকালে এক অভিনব দৃশ্য দেখা গেল। দুই ঘোড়ায় দুই সাহেব, পিছনে আর এক সাদা বড় ঘোড়ায় দেওয়ান রাজারাম রায়, আর বাদামি রঙের ঘোড়ায় প্রসন্ন চক্রবর্তী আমিন এক লম্বা সারিতে চলেছে। ওদের পিছনে কুঠির লাঠিয়ালদের সর্দার রসিক মল্লিক। লোকে বুঝলে আজ একটা ভয়ঙ্কর দাঙ্গা হাঙ্গামার ব্যাপার না হয়ে আর যায় না। হঠাৎ এক জায়গায় প্রসন্ন আমিন টুক করে নেমে পড়ল। হেঁকিয়ে রাজারামকে বললে, দেওয়ানজি, একটু এগিয়ে যান, ঘোড়ার জিনটা ঢল হয়ে গেল, কোষেনি। তারপর মুখ উঁচু করে দেখলে ওরা বেশ 2 কদম দূরে চলে গিয়েছে। প্রসন্ন চক্রবর্তী ঘোড়াটা
কাদের একটা সোঁদালি গাছে বেঁধে রাস্তা থেকে সামান্য কিছু দূরে অবস্থিত একখানা চালা ঘরের বাইরে গিয়ে ডাকলে, গয়া, ও গয়া। ভিতর থেকে গয়ার মা বরদা বাগদিনীর গলা শোনা গেল, কেডা বাইরে? প্রসন্ন চক্রবর্তী প্রমাদ গুনল। এ সময় বুড়ি থাকে না বাড়িতে, কুটিতে মেম সাহেবদের কাজ করতে যায়, ছেলে ধরা, ছেলেদের স্নান করানো, এইসব। ও আপদ আজ আবার এখন! আহ, চত্ব হাঙ্গামা কি! প্রসন্ন চক্রবর্তী গলা ছেড়ে বললে, এই যে আমি, ও দিদি। কেডা? আমিন বাবু? কে এমন অসময়ে? বলতে বলতে বরদা বাগদিনী এসে বাইরে দাঁড়ালো। বোধহয় ধান সেদ্ধ করছিল। ধানের হাঁড়ির কালি হাতে মাখানো, মাথায় ঝাঁটার মতো চুলগুলো চূড়োর আকারে বাঁধা, মুখ অপ্রসন্ন। প্রসন্ন চক্রবর্তী বললে, কে দিদি? আহ, ভালোই হলো। ঘোড়াটার পায়ে কি হয়েছে? হাঁটতে পারছে না। একটু নারকোল তেল আছে? না, নেই। নারকোল তেল বারণ তো। ও, তবে যাই। বরদা বাগদিনী সন্দিগ্ধ দৃষ্টিতে প্রসন্ন আমিনের দিকে চেয়ে চেয়ে দেখলে। প্রসন্ন চক্রবর্তীর কৈফিয়ত সে বিশ্বাস করেছে কিনা কে জানে। মেয়ের পেছনে যে লোকজন ঘোরাফেরা করে সে বুঝি সে জানে না কত অবাঞ্ছিত আবেদন ও প্রার্থনার জঞ্জাল সরিয়ে রাখতে হয় ঝাঁটা হাতে? কচি খুকি নয় বরদা বাগদিনী। আমিন মশাই বলে সন্দেহের অতি তেরা নয়, বয়স বেশি হয়েছে বলেও নয়। অনেক প্রৌঢ়, অনেক অল্প বয়সী, অনেক আত্মীয়কেও সে দেখল, কাউকে বিশ্বাস নেই। প্রসন্ন চক্রবর্তী জোরে ঘোড়া ছুটিয়ে চলে গেল।